হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব ঘর্ষণ অধ্যায়টির প্রাসঙ্গিক এমসিকিউ। তোমরা জানো তোমাদের পরীক্ষার যে 35 মার্কস, তাতে প্রাসঙ্গিক এমসিকিউর উপর 17 মার্কসের কোয়েশ্চেন আসবে, আর 8 নাম্বার আসবে নিউমেরিক্যাল এমসিকিউ। আর বাকি যে 10 নাম্বার থাকছে তাতে দুটো আসবে কালাম ম্যাচিং, চারটে আসবে অ্যাসার্শন রিজনিং অর্থাৎ বিবৃতি কারণধর্মী প্রশ্ন, আর বাকি চারটা আসবে একটা প্রবলেম বেসড কোয়েশ্চেন। আর এই 17 নাম্বারটা পিওর থিওরি। তাহলে দেখো, এই পিওর থিওরি থেকে ঘর্ষণের যে কোয়েশ্চেন আছে সেগুলো দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 1, প্রযুক্ত বল বৃদ্ধির সাথে সাথে স্থিত ঘর্ষণ বলের মানের কি ঘটে? দেখো, আমরা ঘর্ষণ বল আর দেখো ঘর্ষণ বল আর স্থিত ঘর্ষণ বলের মধ্যে যদি আমরা লেখচিত্র আঁকি না, সেই লেখচিত্রটা স্ট্রেট লাইন হয় এবং কি বলতো, এটা 45 ডিগ্রি কোণ করে, অর্থাৎ কি বলতো, এটি রৈখিকভাবে বৃদ্ধি পায়। অপশন এ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 2, স্থিত ঘর্ষণ কখন তার সর্বোচ্চ মানে পৌঁছায়? যখন বস্তুটি গতিশীল থাকে? না, সেটা চল ঘর্ষণ বল হয়ে গেল। যখন বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম করে, যখন বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম করে তখন স্থিত ঘর্ষণ বল সর্বোচ্চ মানে পৌঁছায়। 3 নাম্বার, সমতলে রাখা একটি বস্তুর উপর ক্রিয়াশীল স্থিত ঘর্ষণ বল, সমতলে রাখা একটি বস্তুর উপর ক্রিয়াশীল স্থিত ঘর্ষণ বলের দিক কোন দিক হবে? বস্তুর গতির বিপরীত দিকে। অপশন এ কারেক্ট। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো। 4, সর্বদা পরস্পরের সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি থাকলে সংস্পর্শতলে ক্রিয়াশীল বস্তু হয় কি বলতো? গতীয় ঘর্ষণ। কারণ গতীয় ঘর্ষণ সর্বদাই আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে, তাই না? 5 নাম্বার কোশ্চেনটা দেখে নাও। স্থিত ঘর্ষণের সূত্রানুসারে দুটি পৃষ্ঠের মধ্যে স্থিত ঘর্ষণ বলে সীমাস্ত মান সরাসরি সমানুপাতিক হয় লম্ব প্রতিক্রিয়া। আমরা জানি সীমাস্ত ঘর্ষণ বল ডিরেক্টলি প্রপোর্শনাল টু নর্মাল রিঅ্যাকশন এন, তাই না? কোয়েশ্চেন নাম্বার 6, নিচের কোনটি স্থিত ঘর্ষণ গুণাঙ্ককে প্রভাবিত করে? বস্তুর বেগ? না না না, বস্তুর আপেক্ষিক বেগের উপর স্থিত ঘর্ষণ বল নির্ভর করে না। পরস্পর সংশ্লিষ্ট দুটি তলের প্রকৃতি? হ্যাঁ, ইয়েস। পরস্পরের সংস্পর্শ পরস্পরের সংস্পর্শে থাকা দুটি তলের প্রকৃতির উপর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক নির্ভর করে। প্রাসঙ্গিক এমসিকিউ দ্বিতীয় সেট দেখো। কোশ্চেন নাম্বার 1, গতীয় ঘর্ষণ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্যি? এটি একটি স্থির বস্তুকে গতিশীলতা বাধা দেয়? না না, স্থির বস্তুর উপর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ক্রিয়া করে না। প্রযুক্ত বল বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়? না না না, স্থিত ঘর্ষণ বল বৃদ্ধি পায়। আর এর মান সর্বদাই স্থিত ঘর্ষণের সীমাস্ত মান অপেক্ষা অধিক হয় না কম হয়? এটাও ভুল। এটি একটি তলের উপর বস্তু পিছলে যাওয়ার বিরোধিতা করে। ডি ডি অপশন কারেক্ট। এরপরে তোমাদের 2 এর কোশ্চেনটা দেখো, পড়ে নাও ভালো করে। নিচের কোনটি চলঘর্ষণ বলের দিক সঠিকভাবে বর্ণনা করে? বস্তুর গতির সঙ্গে 45 ডিগ্রি করে? না না না, এটা হবে না। পরস্পর সংশ্লিষ্ট থাকা দুটি তলের লম্বভাবে ঊর্ধ্বমুখী? না না, এটা হবে না। বস্তুর গতির বিপরীত দিকে। ওকে, অর্থাৎ কি বলতো, সিয়ার অপশনটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 3, ঘর্ষণ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্যি? গতিশীল ঘর্ষণ সর্বদা স্থিত ঘর্ষণের সীমাস্তের মান অপেক্ষা বেশি হয়? না, কম হয়। তারপরে দেখো, স্থিত ঘর্ষণ বস্তুর বেগের উপর নির্ভর করে? না না না, নির্ভর করে না। যতক্ষণ পর্যন্ত দুটি তল একে অপরের সাপেক্ষে গতিশীল থাকে ততক্ষণ স্থিত ঘর্ষণ বল স্থির থাকে? না 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 না। আর স্থিত ঘর্ষণ কোন তল বরাবর স্থিত ঘর্ষণ কোন তল বরাবর বস্তুকে গতিশীল হতে বাধা দেয়। ওকে, ডি এর অপশনটা কারেক্ট। এই অপশনটা বলো। কোনো গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পেলে গতীয় ঘর্ষণের মানে কি পরিবর্তন হয়? একই থাকে, অর্থাৎ স্থির থাকে। এরপরে দেখো, বিবৃতি ও কারণ ধর্মী প্রশ্ন। এতে 4টি অপশন থাকে দেখো।
কারণ বিবৃতি যদি উভয় সঠিক হয় আর এই বিবৃতির ব্যাখ্যা যদি কারণ হয়, তাহলে কি বলতো? অপশন এ। আবার দেখো দুটোই সঠিক কিন্তু ব্যাখ্যা নয়, তখন বি। আবার দেখো বিবৃতি সঠিক কারণ সঠিক নয়, সি। আবার বিবৃতি সঠিক নয় কিন্তু কারণ সঠিক, সেটা হচ্ছে ডি। তাই না? কোশ্চেনগুলো পরপর পড়ে নাও। কোশ্চেন নাম্বার 1, যতক্ষণ পর্যন্ত দুটি বস্তুর স্পর্শতলের মধ্যে কোনো আপেক্ষিক গতি সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিত ঘর্ষণ বলে। দেখো এটা স্থিত ঘর্ষণের সংজ্ঞা। ঘর্ষণ বলের সীমাস্তমান সংশ্লিষ্ট বস্তুর দুটির মধ্যে ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করে। এই কারণ বিবৃতি উভয়ই সঠিক, কিন্তু এই দ্বিতীয় কারণটা স্থিত ঘর্ষণ বল সম্পর্কে বলা নেই, কি বলতো? সীমাস্থ ঘর্ষণ বল সম্পর্কে বলা আছে। তাই দুটোই সঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, মানে বি কারেক্ট। তাই না? বিবৃতি 2 দেখো। এরপরে কোয়েশ্চেন 2, স্থিত ঘর্ষণ বলের সীমাস্তমান লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। কারেক্ট স্টেটমেন্ট। ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। না না, এটা ফলস স্টেটমেন্ট। তাহলে বিবৃতি সঠিক কারণ সঠিক নয়, সি অ্যান্সার। নেক্সট দেখে নাও। 3 নম্বরে এখানে বিবৃতিটা আছে, কারণ পরে পেয়ে আছে। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলের যে লব্ধি, তা লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাই ঘর্ষণ কোণ বলে। ঠিক, এটা ঠিক আছে এবং এটা ঘর্ষণ কোণের সংজ্ঞা। ঘর্ষণ বল বৃদ্ধি পেলে ঘর্ষণ কোণের মান কমে। দেখে নাও। তাহলে দেখো এইরকম কোণটা বলেছে, এটা লম্ব প্রতিক্রিয়া, এটা ঘর্ষণ বল, এর মাঝের কোণ। তাই দেখো এই কোণটা, এখন দেখো যদি ঘর্ষণ বলটা বাড়ে না, তাহলে লব্ধিটা আর এই দিকে সরে আসবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। কিন্তু এখানে বলেছে কি বলতো? কম হবে। কেউ কম হবে না, অর্থাৎ এটা ফল, অর্থাৎ এটা ফলস। অতএব কি বলতো? সি অপশন কারেক্ট। এরপরে ইস্পাতের নির্মিত বিভিন্ন যন্ত্রাংশে সীসা এবং অ্যান্টিমনি একটি সংকর ধাতু ঘর্ষণ কমানোর জন্য ব্যবহৃত হয়। ইয়াস, এটা বলে বেবিটিং। মানে দুটো ধাতু যদি আমরা মিশিয়ে দিই তাহলে কিন্তু ঘর্ষণ কমে যায়। ইস্পাতের সঙ্গে সীসা ও অ্যান্টিমনি ধাতু সংকরের ঘর্ষণ গুণাঙ্ক অনেক কম। ইয়াস, কারণ। ঠিক আছে, তাহলে দেখো এটা বিবৃতি সঠিক, কারণও সঠিক এবং ডাইরেক্ট এখানে অপশন চলে আসছে, অতএব এটা অপশন এ কারেক্ট। তাই না? কোশ্চেন নাম্বার 5, বিবৃতি স্থিত ঘর্ষণ কোণ ও বিরাম কোণের মান এক। ঠিক, এদের মান সমান, মানে বিরাম কোণ এবং ঘর্ষণ কোণ এই দুটো সমান হয়। স্থিত ঘর্ষণ ও স্থিতিকোণ ও ঘর্ষণ কোণ এই দুটি একই কোণের ভিন্ন ভিন্ন নাম। না 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 না, ভিন্ন ভিন্ন নাম নেই, দুটো আলাদা নাম। অর্থাৎ এটা ফলস, এটা কারেক্ট, অর্থাৎ অপশন সি কারেক্ট। চলঘর্ষণের মান সীমাস্থ ঘর্ষণের চেয়ে কম হয়। ঠিক, কোন বস্তুর গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বল একটি স্বনিয়ন্ত্রক বল। দুটোই কারেক্ট কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ অপশন বি কারেক্ট। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক একটি মাত্রাহীন রাশি। সঠিক। স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দুটি বলের অনুপাত। এটাও কারেক্ট এবং এটা সঠিক ব্যাখ্যা। দুটি বলের অনুপাত হয়, এটা মাত্রাহীন রাশি, অর্থাৎ কি বলতো? এটা এ। ঘর্ষণ একটি স্বনিয়ন্ত্রক বল। ঘর্ষণ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয়। দেখো এটা ফলস স্টেটমেন্ট, কারণ ভর বেশি হলে ওজন বেশি হবে, ওজন বেশি হলে ঘর্ষণ বল বেশি হবে। দেখো বিবৃতি সঠিক কিন্তু কারণ সঠিক নয়, অর্থাৎ অপশন সি। এরপরে দেখো কালাম ম্যাজিক। প্রদত্ত নততল ও বস্তুর ঘর্ষণ গুণাঙ্কের মান মিউ, ফলে স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বি কে মেলাও। তাই না? তো দেখো এর উপর প্রযুক্ত বলা হয়েছে উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া এন আছে, এটা এমজি আছে, তাই না? তাহলে বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া কত হবে? দেখো বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া হবে কি বলতো? এমজি কস থিটা, অর্থাৎ 1c। 1c কোন অপশনটা বলো তো? দেখো ডি এর অপশনটা, তাই না? একটু কনফার্ম করে নেবে। দুইয়েরটা দেখো, বস্তুর উপর প্রযুক্ত বল এফ কত বলতো? এই প্রযুক্ত বল যেহেতু স্থির আছে, তাহলে এই এফটা হবে কি বলতো? এমজি সাইন থিটা
এবং মিউ এমজি কস থিটা এই দুটোর যোগফলের সমান। অর্থাৎ কি বলতো, 2a। দেখো 2a কোথায় আছে বলতো, এখানে। কনফার্ম হয়ে গেল, আর দেখার দরকার নেই। ওকে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেমিস্টারে ভালো নাম্বার পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।